গল্পটি শুরু হয় একটি আলিশান রাজপ্রাসাদ সমতুল্য ভিলায়। লিয়া তার দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা পালানোর ছক বাস্তবায়িত করেছে। তার প্রতিটি পদক্ষেপ এতটাই হালকা যাতে পাশে ঘুমিয়ে থাকা তার বয়ফ্রেন্ড এড কোনোভাবেই জেগে না ওঠে। লিয়া বিশ্বের অন্যতম সেরা স্যাপটিক্যাল সায়েন্টিস্ট ছিল, কিন্তু একই সঙ্গে সে এক চরম একাকিত্বে বিশ্বাসী এবং বিপজ্জনক মানসিকতার মানুষের কবলে বন্দী। তার চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ। সে অত্যন্ত সতর্কতার সঙ্গে নজরদারি ডিভাইসগুলো বন্ধ করে এবং রিমোটটি চুপচাপ জায়গায় রেখে দেয়। এরপর আলমারি রুমে গিয়ে আগে থেকে প্যাক করে রাখা ব্যাগটি তুলে নেয়। তার প্রতি কদম যেন তলোয়ারের মতো ফলার ওপর দিয়ে পড়ছে, কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না। সামান্য এক অসাবধানতায় তার পা আটকে যায় কুকুরের খাবারের পাত্রের সঙ্গে। রাতের সেই নিস্তবতায় আওয়াজটা যেন চার দেয়ালের জোরে প্রতিধ্বনি তৈরি করলো। লিয়ার বুক ধরফর করে ওঠে। সে জলদি ফোন বের করে ক্যামেরা চেক করে দেখে এর তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তখনই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেই গ্যারেজে পৌঁছে যায়, কিন্তু যখন মনে হচ্ছিল সব ঠিকঠাক হয়ে গেছে, ঠিক তখনই নতুন এক সংকট তৈরি হয়। তার প্রিয় পোষা কুকুর জুস সামনে এসে দাঁড়ায়। কুকুরের গলায় বাঁধা ঠান্ডা ইলেকট্রিক কলারটি দেখে লিয়ার মন ছটফট করে ওঠে। এই কলারটি আসলে এডের শোষণের প্রতীক। সে তার পোষা প্রাণীকে এই বসিন্ধারায় ফেলে যেতে পারে না, তাই কলারটি খোলার চেষ্টা করতেই ভিত্তি সন্তুষ্ট জুস পাশে থাকা স্পোর্টস কারে ধাক্কা মেরে দেয়। গাড়ির অ্যালার্ম বিকট শব্দে বেজে ওঠে। সবকিছু জানাজানি হতে এখন কেবল কয়েক সেকেন্ডের অপেক্ষা। লিয়ার হাতে ভাবার সময় নেই। সে দৌড়ে গিয়ে 2 মিটার উঁচু দেওয়াল বেয়ে উপরে ওঠে। ঝোপঝাড় পার হয়ে অবশেষে নিরাপদে রাস্তায় গিয়ে পৌঁছায়। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একটি গাড়ির হেডলাইটের আলো এসে পড়ে। তার বোন এমি সঠিক সময়ে গাড়ি নিয়ে চলে এসেছিল। লিয়া কোনো কথা না বাড়িয়ে এমিকে গাড়ি চালাতে বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সামনে এসে দাঁড়ায় এড। সে মারাত্মক রাগে গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং লিয়াকে বাইরে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু এমি ততক্ষণে পুরো জোরে অ্যাক্সিলেটর চেপে ধরে আর গাড়িটি নিমেষের মধ্যে সেখান থেকে চম্পট দেয়। এড শুধু রাগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে থাকে। 2 সপ্তাহ পর এডের হাত থেকে বাঁচতে লিয়া তার পুলিশ বন্ধু জেমসের বাড়িতে আশ্রয় নেয়। জেমস একজন প্রাক্তন পুলিশ। লিয়া নিজেকে কিছুটা সুরক্ষিত মনে করে, কিন্তু দীর্ঘদিন ধরে চলা মানসিক নির্যাতন, তার শারীরিক হিংসা তার মনের ভেতর গভীর ক্ষত তৈরি করেছে। এতদিন পার হয়ে যাওয়া ঘরের বাইরে পা রাখার মতো তার সাহস হয় নাই। এমনকি দরজার মুখ থেকে চিঠি তুলে আনার মতো সাধারণ কাজও তাকে আতঙ্কে ভরিয়ে দেয়। রাস্তায় কোনো অচেনা মানুষকে দেখে সে ভয়ে ঘরে ঢুকে পড়ে। অভ্যাস স্বভাবত সে তার ল্যাপটপের ক্যামেরাতেও টেপ লাগিয়ে ঢেকে রাখে, যেন মনে হয় সবসময় কেউ তাকে পর্যবেক্ষণ করছে। সেই দিন এমি একটি বড় খবর নিয়ে আসে। লিয়া চলে আসার পর এড আত্মহত্যা করেছে। এডের এই হঠাৎ মৃত্যুর খবরে লিয়া বাকরুদ্ধ হয়ে যায়, কিন্তু টিভিতে খবরের রিপোর্ট দেখে নিশ্চিত হওয়ার পর তার ভিতর জমে থাকা কষ্ট কান্না হয়ে বেরিয়ে আসে। সে বোনকে খুলে বলে কেন তাকে এভাবে পালাতে হয়েছিল। এডের মধ্যে অন্যকে নিয়ন্ত্রণ করার মতো বিকৃত মানসিকতা ছিল, আর কথা না শুনলেই চলতো মানসিক অত্যাচার। কয়েক মাস আগে এড সন্তান চেয়েছিল, কিন্তু লিয়া জানতো সন্তান হওয়া মানে এডের সঙ্গে আজীবন বাধা পড়ে যাওয়া। কিন্তু সে গোপনে গর্ভনিবোধক ওষুধ খেত। সেই পিশাচটি মারা গেছে বলে লিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং মনে করে যে এবার নতুন করে জীবন শুরু করতে পারবে। কিন্তু কিছুদিনের মধ্যেই পরিস্থিতি অদ্ভুত দিকে মোড় নেয়। লিয়া একজন উকিলের কাছ থেকে চিঠি পায়। সেই উকিল আর কেউ নয়, এডের ছোট ভাই টম। সে তার ভাইয়ের উইল বাস্তবায়ন করতে এসেছে। এড লিয়ার জন্য $50 লাখ সম্পত্তি রেখে গেছে, যা প্রতি মাসে $1 করে কিস্তিতে দেওয়া হবে। তবে এতে কিছু শর্ত ছিল। লিয়া কোনো অপরাধমূলক কাজে যুক্ত হতে পারবে না এবং তার কোনো মানসিক রোগ বা ডিপ্রেশন ইতিহাস থাকা চলবে না। সম্পত্তি পাওয়ার পেছনে অনেক রহস্য থাকলেও এত বিপুল পরিমাণ টাকা প্রত্যাখ্যান করা সম্ভব ছিল। অজ্ঞত লিয়া চুক্তিপত্রে সই করে, কিন্তু তারা কেউই খুনাক্ষরের টের পায়নি। ঘরের এক কোণে থেকে এক অদৃশ্য নজর সবকিছুর ওপর দৃষ্টি রাখছিল। এরপর লিয়ার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একদিন রান্না করার সময় সে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়েছিল, কিন্তু নজর সরাতেই আজ একাই পূর্ণ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পাত্রে আগুন ধরে যায়। রাতের বেলায় তার বারবার মনে হতে থাকে অন্ধকারে কেউ যেন ঠিক
পেছনে দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু ঘুরে তাকালেই ফাঁকা। এমনকি ঘুমিয়ে থাকার সময় তার গায়ের চাদর কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে টেনে নিয়ে যেতে থাকে। উজ্জ্বল আলোর চমকানিতে লিয়ার ঘুম ভেঙে যায় এবং সে দেখে চাদর নিচে পড়ে আছে। সে চাদরটি তুলতে গেলে অনুভব করে চাদরের অন্য প্রান্ত যেন অন্য কিছু চেপে ধরে আছে এবং কোনো অদৃশ্য অবয়ব তার দিকে এগিয়ে আসছে। ভয়ে সে চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে জেমসকে ডাকে, কিন্তু জেমস রুমে আসার আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ঘটনাগুলো দিন দিন বাড়তে থাকে এবং লিয়ার মানসিক ভারসাম্য আবার ভাঙতে শুরু করে। একদিন সে একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ দেখে আগের রাতে ব্যাগে থাকা তার পোর্টফোলিওটি গায়েব হয়ে গেছে। ইন্টারভিউ চলাকালীন হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাসপাতালে পরীক্ষার পর জানা যায় তার শরীরে বিপুল পরিমাণে ঘুমের ওষুধ রয়েছে, অথচ এডকে ছেড়ে আসার পর সে এমন কোনো ওষুধই ছোঁয়নি। বাড়ি ফিরে সে বাথরুমে ঠিক সেই ওষুধের বোতলটি খুঁজে পায়, যা দিয়ে সে একসময় এডকে অচেতন করে পালিয়েছিল। লিয়ার শরীরে পশম দাঁড়িয়ে যায়। সে এখন নিশ্চিত যে এড মরেনি। সে তার অপটিক্যাল টেকনোলজি ব্যবহার করে নিজেকে অদৃশ্য করার কৌশল আবিষ্কার করে ফেলেছে। সে জেমসকে সঙ্গে নিয়ে টমের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু টম তাকে এডের মৃতদেহের ছবি এবং তার চিতার ভস্মের পাত্র দেখায়। টম দাবি করে সে নিজের চোখে এডের লাশ দেখেছে। সে বলে এডের আসল ক্ষমতা প্রযুক্তি নয়, বরং মানুষের মনের মধ্যে ঢুকে তাদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করা। টমের মতে লিয়া যা অনুভব করছে তা আসলে এডের ট্রমা এবং তার নিজের মনের তৈরি করা ভয় ছাড়া আর কিছুই নয়। এই অবস্থায় কেউই লিয়ার কথা বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই লিয়া আরো একটি বড় ধাক্কা খায়। সে তার বোন এমির কাছে নিজের কষ্টের কথা বলতে গেলে এমি তাকে ভীষণভাবে গালাগাল করে এবং সব সম্পর্ক ছিন্ন করে নেয়। আসলে কেউ একজন লিয়ার ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে এমিকে অত্যন্ত অপমানজনক ও বিষাক্ত বার্তা পাঠিয়েছিল। লিয়া হাজারো সাফাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সে স্পষ্ট বুঝেছিল যে এসব এডের কাজ, কিন্তু প্রমাণ ছিল না। ক্রমশ লিয়ার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সে মেঝেতে নিচর হয়ে পড়ে থাকে। জেমসের মেয়ে সেলি তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য শক্তির প্রচন্ড ঘুষি এসে পড়ে সেলির মুখে। সেলির দৃষ্টিতে তখন ঘরে শুধু লিয়াই ছিল, তাই সব দোষ গিয়ে পড়ে লিয়ার ঘাড়েই। জেমস সেখানে এসে যখন নিজের মেয়ের রক্তাক্ত মুখ দেখে, তখন লিয়ার ওপর থেকে তার সমস্ত বিশ্বাস উঠে যায়। তার মনে হয় লিয়া মানুষের সহানুভূতি পাওয়ার জন্য নিজেই এই সমস্ত নাটক করছে। অবশেষে সে জেমস তার মেয়েকে নিয়ে ঘর ছেড়ে চলে যায় এবং লিয়াকে সম্পূর্ণ একা ফেলে রেখে যায়। পুরো পৃথিবী থেকে প্রত্যাখ্যান করলেও লিয়া এবার তার ভেঙে পড়ে না। ভয় তখনও ছিল, কিন্তু তার ভেতরে রাগ আর বাঁচার ইচ্ছা সেই ভয়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে ফাঁকা ঘরের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। এরপর ঘরের মেঝেতে কফি পাউডার ছিটিয়ে দেয়, যাতে সেই অদৃশ্য মানুষের পায়ের ছাপ ধরা পড়ে। তখনই তার মাথায় আরেকটি বুদ্ধি খেলে যায়। সে এডের নম্বরের কল করে। আশ্চর্যের বিষয় হলো ফোনটি সত্যি বেজে ওঠে। ঘন্টার শব্দ ওপরে চিলেকোঠা থেকে আসছিল। লিয়া ওপরে উঠে সত্যি এডের ফোনটা খুঁজে পায়। ফোনে তার ঘুমন্ত অবস্থায় গোপনের তোলা ছবি এবং গায়েব হয়ে যাওয়া সেই ইন্টারভিউর পোর্টফোলিও ছিল। তখনই ফোনে একটা মেসেজ আসে, অবাক হয়ে গেলে তাই না? ঠিক তখনই পেছনে সিঁড়ির দিক থেকে আওয়াজ পাওয়া যায়। লিয়া সঙ্গে সঙ্গে ফাঁকে থাকা পেইন্ট রং ছুঁড়ে মারে। হঠাৎ তার চোখের সামনে একটা মানুষের অবয়ব ভেসে ওঠে এবং পরক্ষণেই মিলিয়ে যায়। রঙের ছাপ অনুসরণ করে সে রান্নাঘর পর্যন্ত যায় এবং দেখে অদৃশ্য মানুষটি সিল্কে নিজেকে পরিণত করার চেষ্টা করছে, কিন্তু সে কাছে যাওয়া মাত্রই এক অদৃশ্য হাত তার গলা টিপে ধরে। সুযোগ বুঝে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘরের বাইরে পালিয়ে যায়। এত কিছু হওয়ার পরও সে পুলিশের কাছে যায়নি, কারণ সে জানতো না কেউ তার কথা বিশ্বাস করবে কিনা। এখন তাকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। সেই অদৃশ্য হামলাকারীর হাত থেকে বাঁচতে লিয়া এডের সেই আলিশান প্রাসাদে গিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার বিশ্বাস ছিল অদৃশ্য হওয়ার রহস্য সেখানেই লুকিয়ে আছে এবং সেখানেই মিলবে তার নির্দোষ হওয়ার প্রমাণ। দীর্ঘ পথ পেরিয়ে সে প্রাসাদে পৌঁছায় এবং ল্যাবরেটরির দরজা খোলে। সেখানে একটা ডিসপ্লে সে দেখতে পায় একটি অদৃশ্য হওয়ার পোশাক। এখন এটা পরিষ্কার হয়ে যায় যে তারা বাড়িতে হামলা করা ব্যক্তিটি আর কেউ নয়, খোদ এড। লিয়া স্যুটটি সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তখনই কুকুরের ঘেউ ঘেউ শব্দ পাওয়া যায়। এড ফিরে এসে লিয়া বুদ্ধিমত্তা দেখিয়ে স্যুটটি আলমারিতে লুকিয়ে ফেলে এবং নিজের দরজা পেছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কার্পেটরের ওপর পায়ের ছাপ স্পষ্ট হতে থাকে। অদৃশ্য মানুষটি দরজা খুলতেই লিয়া পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা মারে এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। বাইরে এসেই সে বোন এমিকে ফোন করে এবং রেস্তোরাঁয় দেখা করতে বলে। সে পুরো সত্যিটা জানাতে চেয়েছিল। এমির সঙ্গে দেখা হওয়ার পর লিয়া অদৃশ্য স্যুট এবং এডের বেঁচে থাকার গল্প বলে, কিন্তু হঠাৎই এমির চোখে মুখে আতঙ্কে বদলে যায়। পরের মুহূর্তেই এমি রহস্যময়জনক এবং সমস্ত পরিস্থিতি এমন ভাবে সাজানো হয় যাতে লিয়াই খুনি মনে হয়। পুলিশ তাকে
গ্রেপ্তার করে এবং মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। লিয়া আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাকে শান্ত করার জন্য চিকিৎসক ট্র্যাকুলাইজার ইনজেকশন দেন, কিন্তু ওষুধের প্রভাব শুরু হওয়ার আগেই তার কানে এডের গলা প্রতিধ্বনি হয়। লিয়া জ্ঞান ফিরে পাওয়ার পর আরেকটি চমকে দেওয়ার মতো খবর পায়, সে গর্ভবতী। সে জানতে পারে যে ওষুধগুলো সে খেত তা এড আগে থেকেই বদলে দিয়েছিল। এরপর টম তার সঙ্গে সঙ্গে দেখা করতে আসে। সে এডের একটি শর্ত নিয়ে এসেছিল, লিয়া যদি সন্তানকে জন্ম দিতে এবং এডের কাছে ফিরে যেতে রাজি হয় তবে সে তার প্রস্তাব খাটিয়ে তাকে সমস্ত অভিযোগ থেকে খালাস করে দেবে। এখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে এড জেকে বসে আছে এবং সে জীবিত। রাগে ফুঁসে উঠে লিয়া কাগজপত্র মেঝের উপর ছুঁড়ে ফেলে। টমের নজর অন্যদিকে যেতেই সে তার ব্রিফকেস থেকে একটি স্টিলের কলম চুরি করে নেয়। লিয়া জানতো এড তাকে পর্যবেক্ষণ করছে এবং সে কখনোই চাইবে না তার অনাগত সন্তানের কোনো ক্ষতি হোক। রাতে লিয়া শাওয়ার চালিয়ে দেয় এবং সেই কলম দিয়ে নিজের হাতের শিরা কাটার নাটক করে। তার চাল কাজ করে দেয়। লিয়াকে নিজের ক্ষতি করতে দেখে এড বাধ্য হয়ে সামনে চলে আসে। সুযোগ পেয়েই লিয়া কলমটি দিয়ে তার উপর একের পর এক আঘাত করতে থাকে। স্যুটটি ক্ষতিগ্রস্ত হলে বিকল হতে শুরু করে। হইচই শুনে নিরাপত্তা রক্ষা চলে আসে এবং চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্যুটটির ক্ষমতার কারণে এডের শক্তি ও গতি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ছিল। সে সহজেই কয়েকজন রক্ষীকে হারিয়ে দেয়। লিয়া মাটিতে পড়ে থাকা একটি পিস্তল কুড়িয়ে নেয় এবং তার পিছু নেয়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জলের কারণে অদৃশ্য স্যুট ঠিক মতো কাজ করছিল না এবং এডের অবয়ব বারবার ভেসে উঠছিল। লিয়া তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু এড আবার পালিয়ে যায়। লিয়া বুঝতে পারে এখন জেমস এবং তার মেয়ে বিপদে আছে। সে তখনই জেমসকে ফোন করে তার মেয়ের রক্ষা করতে বলে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। জেমস বাড়ি পৌঁছে দেখে তার মেয়ের অবস্থা আশঙ্কাজনক এবং সেই অদৃশ্য মানুষটি তার উপর হামলা চালায়। ঠিক সেই সংকট মুহূর্তে লিয়ার সেখানে হাজির হয়। সে ফায়ার আগুন নেভানোর যন্ত্র তুলে নিয়ে পুরো করিডোরে স্প্রে করতে থাকে। যন্ত্রের সাদা পাউডারের ছোঁয়ায় অদৃশ্য মানুষটি পুরোপুরি দৃশ্যমান হয়ে পড়ে। লিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে পরপর গুলি চালিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। সে এগিয়ে গিয়ে তার মাস্ক খোলে, কিন্তু মাস্কের পেছনের মুখটা দেখে সে বাকরুদ্ধ হয়ে যায়। সে এড নয়, বরং তার ছোট ভাই টম। ঠিক একই সময় পুলিশ এডের প্রাসাদের মাটির নিচে এক গোপন আস্তানা থেকে আসল এডকে শৃঙ্খলিত অবস্থায় উদ্ধার করে। মামলাটির দ্রুত নিষ্পত্তি ঘোষণা করা হয়। অফিসিয়াল তথ্য অনুযায়ী টম তার ভাইয়ের প্রতিভায় হিংসা করত, তাই সে অদৃশ্য স্যুট চুরি করে এডকে বন্দী করেছিল এবং লিয়ার ওপর বদলা নিচ্ছিল। এডকে একজন নিষ্পাপ শিকার হিসেবে তুলে ধরা হয় এবং পুরো বিশ্ব এই গল্প বিশ্বাস করে নেয়। কিন্তু লিয়া বিশ্বাস করেনি, কারণ সে এডকে খুব ভালো করেই চিনত। সে জানতো এই সাজানো নাটক এডের মাস্টার প্ল্যান। টম ছিল কেবল একটা খুঁটি মাত্র। আইন যখন এডকে শাস্তি দিতে ব্যর্থ হলো তখন লিয়া নিজেই এই গল্পের শেষ টানার সিদ্ধান্ত নেয়। সে নিজেই এডের সঙ্গে দেখা করতে যায় এবং তার প্রাসাদে নৈশভোজে অংশ নেয়। বাহ্যিক দিক থেকে সে এমন ভাব দেখায় যেন সে এডের সঙ্গে মিটমাট করতে চায়। সে নিজের গায়ের একটা ছোট সোনার যন্ত্র লুকিয়ে রেখেছিল, যাতে বাইরে বসা জেমস তাদের সমস্ত কথাবার্তা শুনতে পায়। লিয়ার আশা ছিল এড নিজের মুখে দোষ স্বীকার করবে। ডিনারের সময় এড অত্যন্ত বিনয়ী ও সহানুভূতিশীল হওয়ার নাটক করে এবং নিজেকে শিকার হিসেবে দাবি করতে থাকে, কিন্তু কথার মাঝে সে তার বিশেষ পুরনো সংলাপটি উচ্চারণ করে। ঠিক সেই মুহূর্তেই লিয়ার সমস্ত সন্দেহ নিশ্চিত সত্যে পরিণত হয়। সে বুঝে যায় কথা বলে এডের মুখ থেকে সত্যি বের করা সম্ভব নয়। তার মুখে হালকা একটি হাসি ফুটে ওঠে, যেন সে সবকিছু মেনে নিয়েছে। তারপর সে বাহানা করে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে এড বিজয়ের হাসিতে নিজের পুনর্দখল করার ক্ষমতা আনন্দে নিচ্ছিল। সে খুনাক্ষরের টের পায়নি বিপদ তার কত কাছে চলে এসে। পরের মুহূর্তে কেউ একজন এডের গলা কেটে দেয়। তাকে মারলো কে? কিছুক্ষণ পর লিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে এবং এই দৃশ্য দেখে আতঙ্কিত হওয়ার নাটক করে। সে সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবায় ফোন করে। তার গলার কণ্ঠ আতঙ্ক আর উদ্বেগের অভিনয় স্পষ্টভাবে ফুটে উঠেছিল। এরপর সে ধীরে ধীরে সিকিউরিটি ক্যামেরার নজরদারির বাইরে চলে যায়। অন্ধকারে তার মুখটা ঢেকে যাওয়ার মুহূর্তেই সমস্ত ভয়ের মুখোশ খুলে যায়। সে শেষবারের মতো নিথর এডের দিকে তাকায় এবং ফিসফিস করে ঠিক সেই শব্দগুলোই উচ্চারণ করে যা প্রায় এডি তাকে বলতো। আসলে ওয়াশরুমে যাওয়ার বাহানায় লিয়া ড্রেসিং রুমে গিয়েছিল এবং সেখানে থেকেই সেই দ্বিতীয় অদৃশ্য হওয়া স্যুটটি বের করেছিল, যা সে আগেই লুকিয়ে রেখেছিল। এড যেভাবে অন্যদের ওপর অত্যাচার করত ঠিক একই পদ্ধতি ব্যবহার করে লিয়া এডের ওপর প্রতিশোধ নিয়েছে। কিছুক্ষণ পর জেমস ঘটনাস্থলে পৌঁছায়। লিয়ার ব্যাগে লুকিয়ে রাখা স্যুটের দিকে তার নজর পড়ে এবং সে মুহূর্তের মধ্যে সত্যিটা বুঝে ফেলে, কিন্তু সে কোনো শব্দ করে না। চুপ থাকাই শ্রেয় মনে করে, কারণ তার কাছে এটাই ছিল আসল বিচার। সিনেমার শেষ দৃশ্যে লিয়া সেই কনকনে ঠান্ডা রাতের হাওয়ায় প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে আসে। সে প্রাসাদ তাকে বছরের পর বছর বন্দী করে রেখেছিল। এখন সে তার অতীতকে চিরতরে পেছনে ফেলে দিয়েছে, একটি নতুন জীবন শুরু করতে চলেছে। আর গল্প এখানেই শেষ হয়। মুভিটি যদি
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফিরছি আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।